এবং যেহেতু ওদের পোস্টার বয় আছে, ওদের সুপারস্টার মেগাস্টাররা আছে, সো ওরা যখন কোনো একটা ফিল্ম বানায় এবং সেটা যখন হিউজ বিজনেস করে, ওইটার একটা টাকা গিয়ে আপনার ইন্ডি ফিল্মের মধ্যে থাকে। আপনি দেখবেন কি যে যখন কমার্শিয়াল ছবি খুব ভালো চলে, খুবই ভালো, তখন অনেক বিকল্প ধারার ছবি তৈরি করা যায়। পুরো থেকে শুরু করে একদম ভেরি রিসেন্টলি হাওয়া সুড়ঙ্গ যদি বলি, কোনোটার মধ্যেই রগে বা এমন কিছু না যে দর্শকরা আসলে ছিটকে গেছে, সেটা না। সো এখানে না আমার সেন্সর বোর্ডটা মানে বিলুপ্ত করে দেয়। শিল্পীরা ঋণ খেলাপি হয় না, শিল্পীরা কি চায়, একটু সম্মান চায়, একটু স্বীকৃতি চায়, একটু আদর চায়। সো পুরস্কার হচ্ছে এটা একটা বিশাল বড় ব্যাপার। তো বাংলাদেশে এখন হাইস্ট বাজেটে কাজ করছে আশফাক নিপুন। না, আমি হাইস্ট বাজেটের কথা বলিনি, এটা আপনি আপনার কথা আমার মুখের উপর চাপাই দিচ্ছেন। প্রথমত অভিনন্দন প্রথম আলো পুরস্কার প্রাপ্তির জন্য। থ্যাংক ইউ সো মাচ। সো এই বিষয়গুলো একাধিকবার পুরস্কার পাওয়া হয়েছে, এই বিষয়গুলো কেমন শক্তি যোগায়, কেমন মানে আমাকে খুবই ইন্সপায়ার করে, সত্যি কথা। আমি কখনো বলি না যে আসলে পুরস্কার আসলে আসুক বা না আসুক, পুরস্কার আমাকে অসম্ভব রকমের মোটিভেট করে। থ্যাংক ইউ। কারণ কেন বলি, কারণ শিল্পীরা কিন্তু এক ধরনের স্বীকৃতি চায়। শিল্পীদের জন্য টাকা পয়সা আসবে, বাড়ি গাড়ি হবে বা হবে না, বা যাই হোক না কেন, আপনি খেয়াল করে দেখবেন কি শিল্পীদের কোথাও কোনো না কোনো জায়গা, সেটা দর্শকদের কাছ থেকে স্বীকৃতি আসুক, সেটা সমালোচকদের কাছ থেকে আসুক, বা সেটা কোনো প্রতিষ্ঠান থেকে আসুক, সে শিল্পীরা কিন্তু স্বীকৃতির কাঙ্গাল। ওরা কিন্তু খুব বেশি কিছু চায় না, শিল্পীরা কিন্তু অনেক টাকা পয়সা চায় না। আপনি কোনোদিন কোনো শিল্পীকে শুনবেন না যে ঋণ খেলাপি। শিল্পীরা ঋণ খেলাপি হয় না, শিল্পীরা কি চায়, একটু সম্মান চায়, একটু স্বীকৃতি চায়, একটু আদর চায়। সো পুরস্কার হচ্ছে এটা একটা বিশাল বড় ব্যাপার, যে আপনি যে ঠিক জায়গায় আছেন বা আপনি যা করছেন সেটা কোনো না কোনোভাবে এক ধরনের স্বীকৃতি পাচ্ছে, এটার জন্য পুরস্কার একটা অনেক বড় নিয়ামক। আপনি পুরস্কার পাওয়ার আগের অবস্থান এবং পুরস্কার পাওয়ার পরের অবস্থান দেখলেই দেখবেন কি আপনার আশেপাশের লোকজন আপনাকে একটু অন্যভাবে দেখছে, একটু অন্যভাবে আপনাকে জাজ করছে, আপনার কাজকে নতুনভাবে মূল্যায়ন করছে। সো পুরস্কার আমাকে সবসময় অনেক অনেক অনুপ্রাণিত করে। শত্রু বাড়ে কেমন বা ঈর্ষার বড়ি খায় কেমন, কি কেমন? আমি মনে হয় না যে আমাকে ঈর্ষা করার কোনো দরকার আছে, বা কেউ আমাকে ঈর্ষা করে বলে আমার মনেও হয় না। মানে আমি অত দূরও যাই নাই যে আসলে আমাকে না আমাকে যে ঈর্ষা করবে। আমি নায়কও না, আমি নায়িকাও না যে আমাকে আসলে ঈর্ষা করতে হবে। আমি একজন পরিচালক। সো পরিচালককে কে আর ঈর্ষা করবে বলেন? না, সব পরিচালককে আমরা একসাথে আড্ডা দিই না, সবাই চায় না আশফাক নিপুণকে ডাকেন আপনার সাথে, প্রচুর কমেন্টে আমরা পাই। না না, এটা নিপুণ, জাতীয় প্রশ্ন আসলে ফিল্মটা কেন মানে করা হচ্ছে না? এত হিট দেবার পরও, এত মানুষের চাহিদা থাকার পরও মানে এত অলসতা কেন? এটা তো তোমাদের দেশের প্রতি একটা খুব অন্যায় করছো, মানে একটা এই যে দায়টা। না, ফিল্মটা আসলেই আসলে না, একটা ডেট বলে আজকে না, ফিল্মটা আমার মনে হয় কি, আমার যেটা পার্সোনালি মনে হয়, এবার ইভেন আমাকে আদনানও একই কথা বলছে। আদনান তো কানজে, সো ওখান থেকে আমাদের তো টাইমিং তো অনেক এদিক ওদিক, 5 ঘন্টা এদিক ওদিক প্রায় অলমোস্ট। তো আদনান ওখান থেকে আমাকে মেসেজ করে যখন ওর ওখানে রাত 11টা 12টা, আমার এখানে 4টা 5টা ভোর। তো ওর সাথে আমার প্রায় কথা হয়। সো লাস্ট ডে তো আমাকে জাস্ট খুব ইমোশনাল হয়ে আমাকে মেসেজ করছে যে, ম্যান, হোয়াট আর ইউ ডুইং উইথ ইয়োর লাইফ? তুমি কি করতেছো লাইফে? দিস ইজ ইয়োর প্লেস। তুমি মানে কানজে গিয়ে ওর উপলব্ধি হয়েছে, বিকজ নানা ধরনের ক্রিয়েটিভ এবং বাচ্চা ছেলেপেলেরা, মানে 23-24 বছরের ছেলেপেলেরা ফিল্ম নিয়ে হাজির, এবং এক একটা উড়াধুরা আইডিয়া নিয়ে হাজির। বলছে, কি করতেছি আমরা, বা কি করতেছো তুমি? ওয়াই আর ইউ ওয়েস্টিং ইয়োর টাইম? এখনই কিছু জাস্ট ফোকাস করো ফিল্মে, সব বাদ দাও, ফিল্মে চলে আসো, ফিল্ম করো, দেখো এখানে কতদূর কি করা যায়। তো ওর ওটা বলার পরে না আমার আসলেই হঠাৎ করে মনে, আমি তো ঢাকায় আসছিলাম ফিল্ম বানাতে। তো কবে একটু বড় মহরতটা কবে বা অ্যানাউন্সমেন্টটা কবে পাবো আমরা? আমার একটা ব্যাপার, 24 মেতে কথা বলছি, শেষ মেটা। হ্যাঁ, আমার একটা ব্যাপার হচ্ছে কি আমি ঘোষণা যখন দেই, আমি বিশ্বাস করি, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, ঘোষণা দিয়ে কিছু করতে গেলে আমার মনে হয় কি ওটার মধ্যে এক ধরনের কি বলে নজর লেগে যায়। হ্যাঁ, আমি চুপচাপ করে রেডি হয়ে যাওয়ার পরে তারপর আমি বলতে চাই যে ওকে, আমার একটা ফিল্ম শুটিং হয়ে গেছে এবং এটা সামনে। প্রথম ছবি কোন জনরা হবে আশফাক নিপুণের? প্রথম ছবি আমার ধারণা, আমি যেই মেন্টাল স্টেট দিয়ে যাচ্ছি, আমার কাছে মনে হয় যে মেবি সোশ্যাল পলিটিক্যাল কিছু একটা হবে। সোশ্যাল পলিটিক্যাল, বাংলাদেশের যেই সামাজিক রাজনৈতিক যে বাস্তবতা, সেটারই কোনো একটা গল্প হয়তো হবে। অনেকের ধারণা আশফাক নিপুণ যে ভাবনা নিয়ে, যে দর্শনে কাজ করে,
সেখানে ফিল্মটা বাংলাদেশে সেন্সর বোর্ড এই ধরনের জটিলতায় একটা বড় রিস্ক ফ্যাক্টর, তো সেই ক্ষেত্রে সেই ভয়টা কাজ করে কিনা, নাকি সেই ভয়ের জন্য একটু সময় নেওয়া, কি কারণ? না, আমার সত্যি কথা বলি তানভীর ভাই, আমার একদমই ভয় কাজ করে। ধর বড় একটা অবস্ট্রাগল আসলো শনিবার বিকেলের মতো, সেক্ষেত্রে তুমি শেষ করবা এবং যে কোনোভাবে বাইরে রিলিজ বা এরকম হতে পারে? না, সেটা তো আসলে ভবিষ্যতে যদি ওরকম অবস্থা দাঁড়ায় ওটা না আসুক, কারণ আমি তো আসলে দেশের দর্শকদের জন্যই বানাতে চাই। হ্যাঁ, কিন্তু আমার কেন জানি ওই ভয়টা কখনো করে না যে সেন্সর বোর্ড আমাকে আটকাতে পারবে, আমার মনে হয় না। মানে এটা আমি একদম মন থেকে বললাম, এটা ওভার কনফিডেন্স শোনালেও কিন্তু আমি একদমই ওভার কনফিডেন্ট। এটা নিয়ে তো খুবই বিরক্ত না, আমি সেন্সরশিপ নিয়ে আমি অসম্ভব বিরক্ত। আমি এখনো বলি, আমি সবসময় বলবো যে সেন্সর বোর্ড প্রথাটাই বিলুপ্ত করে দেওয়া উচিত। মানে আপনি মানে কয়েকজন বসে, তার মধ্যে একজন আমলা থাকেন এবং কিছু সেন্সর বোর্ডের সদস্য থাকেন, তারা বসে যখন একজন নির্মাতা সে একটা খোলা মন নিয়ে বানায় এবং সে খোলা মন নিয়ে বানায়, সেটা গ্রহণ করবে কি বর্জন করবে সেটা দর্শকদের উপর ছেড়ে দেন। আপনি দর্শকদেরকেও বোকা বানাচ্ছেন, দর্শকদেরকে বোকা ধরে নিচ্ছেন যে আমি তোমার জন্য ঠিক করে দিব, এটা আসলে চলবে, এটা আসলে চলবে না, এটা ঠিক না। সেন্সর বোর্ড কোথাও নেই। আপনি সার্টিফিকেশন বোর্ড দেন যারা বলে দিবে যে 18-এর উপরে দেখতে পারবে না, এটা 23-এর উপরে দেখতে পারবে না, যদি না একেবারেই ধরেন এমন কিছু গ্রুসাম কিছু যেটা আসলে দেখানো উচিত না। ইনফ্যাক্ট আমি তো বিশ্বাস করি কি যে একদম খুবই নিষ্ঠুর অমানবিক কোনো কিছু দেখালে সেটা দর্শকরা যদি দেখে যে এটা আসলে আমার দেখার দরকার নেই, দর্শকরাই সেটা রিজেক্ট করে দেবে, এটা সেন্সর বোর্ডের আটকানোরই দরকার নেই। হ্যাঁ, আপনি বাংলাদেশের যতগুলো সিনেমা গত কয়েক বছরের থেকে শুরু করে 10-20 বছরের হিট বলেন, আপনি বলেন তো কোন রগে কোন সিনেমা আসলে মানুষ পছন্দ করেছে? করে নাই। কিন্তু কালজয়ী হিসেবে কিন্তু আপনি সেই বেদের মেয়ে জ্যোৎস্না থেকে শুরু করে সত্য মিথ্যা থেকে শুরু করে আপনি মনপুরা থেকে শুরু করে একদম ভেরি রিসেন্টলি হাওয়া সুরঙ্গও যদি বলি, কোনোটার মধ্যেই রগে বা এমন কিছু না যে দর্শকরা আসলে ছিটকে গেছে, সেটা না। সো এখানে না আমার সেন্সর বোর্ডটা মানে বিলুপ্ত করে দেওয়া উচিত। আমার পার্সোনালি সেন্সর বোর্ডকে খুব একটা ভয় লাগে না। চলচ্চিত্রের জন্য পোস্টার বয় বা পোস্টার গার্ড নাই, এটা বেশ কয়েকজন প্রডিউসার আমার এর সাথে মতামত দিয়ে গেছেন, আশাদ আদনান থেকে শুরু করে অনেকেই, যে আসলে সেল করার মতো সাকিব ছাড়া আসলেও কেউ নাই, না ছেলে না মেয়ে। এটা একজন নির্মাতা হিসেবে কি এক ধরনের আশঙ্কা জাগায় কিনা? নির্মাতা হিসেবে আমাকে আশঙ্কা জাগায় না, কিন্তু আমি যদি একদম ফিল্ম প্রেমী হিসেবে যদি বলি, আপনি গ্লোবালি যদি দেখেন একদম হোল ওয়ার্ল্ডের মধ্যে, সেটা হলিউড থেকে শুরু করে, সেটা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, সেটা জাপানিজ ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, আপনার মেইন স্ট্রিম একটা থাকে, মেইন স্ট্রিম সিনেমা ইন্ডাস্ট্রি একটা থাকে, আর তার সাথে আপনার আর কিছু ইন্ডি ফিল্ম তৈরি হয়, ইন্ডি ফিল্ম ইন্ডাস্ট্রি না, ইন্ডি ফিল্মস তৈরি হয়। সেটা হচ্ছে ওগুলোকে অনেকটা দলছুট সিনেমা বলা হয়, যেগুলো হচ্ছে কন্টেন্টে স্ট্রং। ওটা আপনার একদম পোস্টার বয় দরকার নাই, আপনার তারকা দরকার নাই, আপনি আপনার মতো করে বানাবেন। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম যেটা হয়, মেইন স্ট্রিম ফিল্ম যখন স্ট্রং হয় তখন ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের সাহসটা আরো বাড়ে, মানে যখন স্ট্রং হয়। আমি একটা ছোট এক্সাম্পল দিই, যেমন ধরেন ইয়াশ রাজ প্রোডাকশন, আমি একদম ভারতের উদাহরণ দিচ্ছি। ইয়াশ রাজ প্রোডাকশন যখন, বা ধরেন কারণ জোহারের ধর্মা প্রোডাকশনস যদি বলি, এরা যখন দেখা যায় কি যে একটা বড় বাজেটের ফিল্ম বানায়, এবং যেহেতু ওদের পোস্টার বয় আছে, ওদের সুপারস্টার মেগাস্টাররা আছে, সো ওরা যখন কোনো একটা ফিল্ম বানায় এবং সেটা যখন হিউজ বিজনেস করে, ওইটার একটা টাকা গিয়ে আপনার ইন্ডি ফিল্মের মধ্যে ঢুকে, বা ধরেন ছোট ফিল্মগুলোতে ঢুকে, কন্টেন্ট নির্ভর ফিল্মগুলোতে ঢুকে, যেগুলো হচ্ছে কি ছোট শহরের গল্প কিন্তু ভেরি রিয়েল গল্প, সেই গল্পগুলোর মধ্যে ঢুকে। সো ব্যাপারটা দাঁড়াচ্ছে কি যে আপনার মেইন স্ট্রিম যখন স্ট্রং হয়, তো আপনি যদি অমিতাভ বচ্চনের সময়ের হিসাব করেন, অমিতাভ বচ্চন যখন মানে দুর্দান্ত নায়ক এবং তার একটার পর একটা ছবি সুপারহিট, তখন কিন্তু আমল পালেকারের কিছু ছবিও চলতো ওই সময়, যেগুলো হচ্ছে বুদ্ধদেব বসু বানাতেন, কলকাতা থেকে গিয়ে মুম্বাইয়ে গিয়ে বানাতেন, এরকম প্রচুর ছবি আছে, আমি নামও বলে দিতে পারবো। ফারুক শেখ অ্যাক্টিং করতেন, নাসিরুদ্দিন শাহ অ্যাক্টিং করতেন, এগুলো কিন্তু খুবই চলতো। শ্যাম বেনেগাল বানাতেন, এই ছবিগুলো কিন্তু খুবই চলতো। নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, স্মিতা পাটিল, এদের পুরো ক্যারিয়ারটা দাঁড়িয়ে গেল।
এটা সম্ভবত না, যদিও মেইন স্ট্রিমে অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, ধর্মেন্দ্র এদের ছবিগুলো না চলতো। এদের তো বলা হয় রিলেশনই নাই, এরা কনফ্লিক্ট করে, এরা একজন আরেকজন দেখতে পায় না। না, ওটা তো ওদের পার্সোনাল ব্যাপার, আমি জাস্ট বললাম কি ইন্ডাস্ট্রি হিসেবে বলছি। সো এখানকার যেসব প্রযোজকরা আপনাকে বলেছেন পোস্টার বয় নাই, সেটার এক ধরনের ধাক্কাটা আমাদের বিকল্প বা ইন্ডি ফিল্মের উপরে এসে পড়ে। কেন? কারণ সিনেমা দেখার চর্চার কারণে আপনি আসলে যখন সিনেমা হলে যাবেন দেখতে, যাওয়ার ফ্লোটা তো আসলে তৈরি করে দিতে হবে, তখন গিয়ে আপনি এটা দেখবেন। আপনি দেখবেন কি যে যখন কমার্শিয়াল ছবি খুব ভালো চলে, খুবই ভালো, তখন অনেক বিকল্প ধারণার ছবি তৈরি করা যায়, অনেক একটু অন্যরকম মিডল অফ দ্য রোড সিনেমাও তৈরি হয়। আমি ইন্ডিয়ার কথা বাদ দিলাম, আমি যদি বাংলাদেশের কথা বলি, 80 দশকেও দেখেন আপনি যত কমার্শিয়াল ছবি চলতো, সোহেল রানা, রুবেল, আলমগীর, শাবানা, রাজ্জাক, ববিতা, কবরী, যা চলতো, তার পাশাপাশি অনেক বিকল্প পোকামাকড়ের ঘর বসতি থেকে শুরু করে এই সিনেমাগুলোও কিন্তু হল চলতো, হল পেতো, মানুষজন হলে দেখতো। সো এইটা আশঙ্কার জায়গা হচ্ছে এখানে যে আপনার মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিটা স্ট্রং হওয়াটা খুব দরকার। ওকে, কিন্তু যে স্টেটমেন্টের কথা বললাম, এটা কি এক ধরনের প্রযোজক পরিচালকের এক ধরনের দায় থাকে কিনা? কারণ তারকা তো তোমরাই নির্মাণ করবা না, দায় তো মানে তারকা যে নির্মাণ হচ্ছে, যেমন আপনি আফরান নিশোর কথা ধরেন। আফরান নিশো যখন রায়হান রাফির সাথে সুরঙ্গ করলো এবং ব্যাপকভাবে দর্শকদের প্রশংসিত, আফরান নিশোর পরের ছবিতে আরো হয়তো বড় বাজেটে যাবে, আরো বড় করে করবে। এই একটা আফরান নিশোর ছবি যখন আসলে খুব চলবে, বা আমি একটা ছোট এক্সাম্পল দিই, যেমন ধরেন এই ঈদেই, গত ঈদে রাজকুমার, তারপর হচ্ছে আরো কয়েকটা ছবি, ওমর, তারপর হচ্ছে এরকম বেশ কিছু বাজেটের, মাঝখানে দেয়ালের দেশ একটা ছোট, মানে ধরেন আপনার সরকারি অনুদানের ছবি, এই ছবিটা কিন্তু ওয়ার্ক করে গেছে। হ্যাঁ, কারণ বড় বড় বাজেটের মাঝখানে এই একটা ছোট ছবি, সরকারি অনুদানের, ছোট, উইথ আ লট অফ হার্ট, এটা কিন্তু ঠিকই মানুষজন দেখছে, পছন্দ করছে, হলে কিন্তু রিপোর্টও ভালো ছিল এটার, রাইট? সো আমি ওই কথাটাই বললাম যে আপনি যখন ফেস্টিভ্যাল করবেন, তখন আপনি মেইন স্ট্রিম যদি স্ট্রং থাকে, তখন একটা দেয়ালের দেশ বলি বা এরকম আরো কয়েকটা ছবির কথা যেগুলো বলি, সেগুলো কিন্তু আস্তে আস্তে সুন্দর করে ওদিক দিয়েও বের হয়ে যাবে। বা আমি যদি, আপনি প্রিয়তমা বা সুরঙ্গর সময় আরো কয়েকটা ছবি রিলিজ হয়েছিল, প্রহেলিকা, ওটাও কিন্তু মানুষজন তখন দেখতে, এখন সুরঙ্গ দেখতে গিয়ে টিকিট পায় নাই, প্রিয়তমা দেখতে গিয়ে টিকিট পায় নাই, প্রহেলিকা দেখলাম, অথবা প্রহেলিকার টিকিট নাই, সুরঙ্গর টিকিট নাই, প্রিয়তমা দেখলাম, বা যেভাবেই হোক না, দিন শেষে সিনেমার লাভ।